সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি সঞ্চালক হিসেবে আছি মাহবুবুল আলম মিলন। আর আজকে খবর বিশ্লেষণে আছেন শাহাদাত সাহেব, ছড়াকার, সংগঠক ও সাবেক ব্যাংক কর্মকর্তা ও আহ্বায়ক সিলেট জাস্টিস ফোরাম। শাহাদাত ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগতম। শাহাদাত ভাই, আজকে আমাদের অনেকদিন পর সিল টিভিতে আসছেন। বেশ, আমরা আরো 2 দিন পেয়েছিলাম। এভাবে মাঝে মাঝে আসলে আমরা খুশি হব। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশনের 2য় তলায়। এর স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। মালঞ্চ বুক সেন্টারের একটি ছোট্ট বৈশিষ্ট্য তুলে ধরছি। এখানে অনেক পুরাতন যে বইগুলো পাওয়া যায় না বাজারে, এই বইগুলো মালঞ্চতে পাওয়া যায় এবং প্রচুর অনুবাদ বই তাদের সংগ্রহে আছে। আপনারা যারা অনুবাদ বই এবং দুষ্প্রাপ্য বই খুঁজতে চান, মালঞ্চ বুক সেন্টারের সাথে যোগাযোগ করুন। মালঞ্চ বুক সেন্টারের সাথে প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর যথারীতি আজকেও সিল টিভির স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক ও সিলেট বাণী। সাদর ভাই, শুরু করছি পড়া। অবশ্যই। জি, পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 12ই জুলাই 2026, 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 26 মহরম 1448 হিজরি। যে খবরটি প্রথমেই পড়ে শোনাচ্ছি, বৃষ্টি বন্যায় কৃষকের সর্বনাশ। বন্যায় 8 জেলায় 20,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। চট্টগ্রাম ও কক্সবাজার বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে কৃষিমন্ত্রী। নদীর পানি বিপদসীমার উপরে 6 জেলায়। আরো বন্যার খবর, চট্টগ্রামে লাখো মানুষ পানিবন্দী। সিলেটি আশ্রয় কেন্দ্রে দুর্গতদের ভিড় বাড়ছে, খাদ্য পানি সংকট। এর ভিতরে বন্যার ভিতর আরেকটি খবর, ডায়রিয়া কলেরা সহ 7 স্বাস্থ্য ঝুঁকিতে বন্যার্তরা। বন্যা নিয়ে একটি বড় ধরনের খবর পরিবেশন করা হয়েছে। অন্য খবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিং, সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে। এটাও বন্যার খবরই। ভিন্ন ধরনের একটি খবর, ফরিদপুরে ভাঙ্গায় উল্টে যাওয়া পিকআপের ডিম কুড়াতে গিয়ে বাস চাপায় নিহত 5। বিশেষ লেখা, শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না কেন, মামুনুর রশিদ। অর্থনৈতিক যে অবস্থাটা শ্রীলঙ্কা আবার ফিরিয়ে আসছে সেটা নিয়ে একটি খবর পরিবেশন করা হয়েছে। বাবা হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার মোস্তফা খোমেনির। আন্তর্জাতিক খবর, বাবার দাফনের পর প্রথম বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খোমেনি তার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। খেলার খবর, মেসির পা যেন অমীমাংসিত রহস্য, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। 2 পরাশক্তির উদ্যম রণসাজ, ফ্রান্স স্পেন সেমিফাইনালে। একটু বলে রাখি, আজকে সকালে যে খেলাটা হয়েছে এখানে কিন্তু অভাবনীয় ভাবে কিন্তু আর্জেন্টিনা যে খেলা শেষ, তারপরে অতিরিক্ত সময় যে 2টি গোল তারা করে আর্জেন্টিনা মেসি ইজ মেসি প্রমাণ করেছে। 3-1 গোলে ওরা। বাংলাদেশ কিন্তু বিভক্ত, কিন্তু 2টা দলেই বেশি, আর্জেন্টিনা আর হচ্ছে ব্রাজিল। কিন্তু ব্রাজিল তো আর নেই, যেহেতু আর আর্জেন্টিনা এখনো আছে। আর্জেন্টিনা থাকলে খেলাটা জমবে, যে যাটারই সাপোর্ট থাকে না কেন। আর্জেন্টিনা থাকলে বাংলাদেশের খেলাটা জমবে মনে করি, বাংলাদেশের দর্শকের জন্য। আইএফএম এর মিশন ঢাকায়, $450 কোটি নতুন ঋণ চাই সরকার। এই বিভিন্ন ধরনের খবর দিয়েই কালের কণ্ঠ প্রথম পৃষ্ঠা শেষ করে শেষ পৃষ্ঠায় আসছি। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায়, বাংলাদেশে পাসপোর্ট বিদেশমুখী রোহিঙ্গারা, হতদরিদ্রের ভাগ্য বদলের প্রকল্পে 40 কোটি টাকার অনিয়ম, ব্যবসা সহজীকরণে জোর উদ্যোক্তাদের, ডিসিসিআই এর মত বিনিময় সভায়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধের সময়ের কথা বলা হয়েছে। রাওয়া কনভেনশনে স্পিকার নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আদালতে শুধু তারিখ পেছাচ্ছে, মামলা ঝুলছে বছরের পর বছর, চাঞ্চল্যকর হত্যা মামলাগুলো। মায়ের জবানবন্দির আলোকে পুলিশের দাবি, নির্জনার মৃত্যু বাবার লাঠির আঘাতেই।
দেখা যাক এটা আইনি ব্যাপার কোন পর্যায়ে দাঁড়ায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ডুবে যায় আধা ঘন্টার বৃষ্টিতেই। আর শেষ পৃষ্ঠাও কিন্তু বৃষ্টির খবর, অর্থাৎ এটাও বন্যার একটি অংশ। বন্যার অংশ। বৃষ্টিটা তো বন্যার অংশ দিয়ে শেষ করলাম। আসছি আজকের অতিথির কাছে। বন্যা, বৃষ্টি, কৃষকের সর্বনাশ দিয়ে যে প্রথম পাতাটা করেছে, চট্টগ্রামে লাখো মানুষের পানিবন্দী, এদিকে ডায়রিয়া, ক্যান্সার, কলেরা সহ স্বাস্থ্য ঝুঁকিতে বন্যার্তরা, সিলেটে আশ্রয় কেন্দ্রে দুর্গতদের ভিড় বাড়ছে। সব নিয়ে বন্যার খবর নিয়ে কিছু বিশ্লেষণ চর্চা। ধন্যবাদ আজকের উপস্থাপক। আমাদের বাংলাদেশ মেঘ বৃষ্টির দেশ, বন্যার দেশ। এখন যেহেতু বর্ষাকাল আষাঢ় চলছে, তো প্রতি বছরই বাংলাদেশে এই বৃষ্টির দিনে বন্যার একটা মানে আমাদের উপর একটা বন্যার আক্রমণ হয়, যার ফলে আমাদের দেশের কৃষক কুলের মধ্যে একটা সর্বনাশ চলে আসে। মানুষ পানিবন্দী হয়ে যায়, বিভিন্ন রোগবালাই সৃষ্টি হয়, মানুষের অনেক সময় মানুষের মৃত্যুবরণ হয়। এটা আসলে দীর্ঘদিনের। তো আসলে এটা সরকারের এই ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন সরকার এসেছেন এই দেশে, কিন্তু এই যে বন্যা নিরোধের বা বন্যা প্রতিরোধ করার যে একটা পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা কোনোদিনই আমরা পাইনি। তো ইদানিং কালে যেটা আমরা দেখছি যে বর্তমান সরকার, বিশেষ করে জিয়াউর রহমানের যে একটা কনসেপ্ট ছিল, সেটা ছিল খাল কাটা। খাল কাটা একটা বিশাল একটা কাজ, কারণ এই যে পানিটা এক জায়গায় স্থায়ী করার জন্য যখন একটা পানি যখন চলে আসে, তখন এই পানিটার বন্টন একমাত্র বিভিন্ন খাল নর্দমা যদি সৃষ্টি করা যায়, তাহলে সেখানে বন্টন হয়ে যায় এবং মানুষের ঘর বাড়িতে পানি, ফলে জলাবদ্ধতা রোধ করা যায়। হ্যাঁ, এটা ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেখেছি একটা উদ্যোগ নিয়েছেন খাল খননের বা খাল কাটার। এই বিষয়টা যদি ওনারা মানে পরিকল্পনার মানে অগ্রাধিকার ভিত্তিতে করেন, তাইলে বাংলাদেশের একটা সুদূর প্রসারী একটা মানে বন্যা নিরোধের একটা ব্যবস্থা হবে। এটা অবশ্যই আসলে মাথায় রাখা উচিত, এবং বন্যায় যে ক্ষতি হয় সেটা কুলিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টের। এবং আমাদের এই বিশেষ করে এই বন্যার কারণে আমাদের কৃষক কুলের মধ্যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ মানে হয়ে যায়, যে মানে ভবিষ্যৎ মানে ওরা মানে হতাশাগ্রস্ত হয়ে যায়। এবং এই যে রোগ বালাইয়ের যে বিষয়টা, স্বাস্থ্য ঝুঁকিতে এটা আসলে বন্যার বিভিন্ন ধরনের মানে পানি মানে বিষাক্ত পানির কারণে বিভিন্ন রোগ হয়, ডায়রিয়া হয়, কলেরা হয়, এবং মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। এই ক্ষেত্রে আমাদের সরকারি মেডিকেল টিম যদি সক্রিয় হয়, তাহলে আমার মনে হয় সেটা প্রতিরোধ করতে পারবে। এবং সিলেটেও কিন্তু বন্যার একটা অন্যতম জায়গা, বিশেষ করে পাহাড়ি ঢলে আমাদের সিলেট সদর, সুনামগঞ্জ, ছাতক এদিকে বন্যার একটা সম্ভাবনা থাকে। ইতিমধ্যেও কিছু বন্যা মানে পানি মানে খুব বেশি মানে দ্রুত পানি বাড়ার কারণে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, এবং শহরেও এই যে জলাবদ্ধতা, আসলে এটা আসলে একটা পরিকল্পনার বিষয়। সরকারি ভাবে এটার উদ্যোগ নেওয়া উচিত, কারণ আমাদের অনেক মানে ফান্ড গুলা বিভিন্ন ক্ষেত্রে মানে দেখা গেছে যে মানে ইউজ করা হচ্ছে, যেটা না করে যদি আমরা আমাদের সঠিক যে পরিকল্পিতভাবে যে সমস্যাগুলো আমাদের আছে, বিশেষ সমস্যাগুলা, এই জলাবদ্ধতা একটা বিশেষ সমস্যা, এবং শহরের চলাচলে যে একটা বিঘ্ন ঘটে, অনেক অফিস আদালতে যেতে বন্যার পানিতে বেশি যেতে হয়। বিশেষ করে সিলেট শহরের যে সিটি কর্পোরেশন আছে, ইতিমধ্যে আমরা শুনেছি যে বর্তমান যে সিলেট একের মানে মন্ত্রী আছেন খন্দকার মুক্তাদির, উনি একটা উদ্যোগ নিয়েছেন সিলেটের সুরমার পার মানে সংস্কারের জন্য এবং পানি যেন জলাবদ্ধতা নিরসনের জন্য উনি একটা পরিকল্পনা নিয়েছেন। যদি উনি ওনাদের সময়কালের ভিতরে এটা কাজ করে যান, তাহলে একটা মানে বন্যা নিয়ে অনেক কথাই হলো। আমরা সব সম্পূর্ণ এই যে খাল কাটা নিয়ে সত্যি এটা প্রশংসার দাবি রাখি। পাশাপাশি মিডিয়াতে একটা খবর আসছে, খাল কাটতে গিয়ে বাংলাদেশের কোনো একটা জেলায় আশ্রয় কেন্দ্র কিন্তু বিনষ্ট হয়েছে। এগুলোর দিকে সরকার খেয়াল রাখবে, যে একটা করতে যে আর একটা ধ্বংস কখনোই। এটা আসলে একটা পরিকল্পনার বিষয়, কারণ একটা যে কোনো কাজ করতে হলে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া উচিত। আরেকটি কথা, আপনি দীর্ঘদিন ব্যাংকে ছিলেন, শাহজালাল ব্যাংকের কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, ব্যাংক ম্যানেজারও ছিলেন আর কি। যে শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না। এখন অর্থনৈতিক যে বিপর্যয় ছিল 3 বছর আগে, শ্রীলঙ্কা শূন্যের কোটায় চলে আসছিল, তারা আবার ঘুরে দাঁড়াতে পারছে। এই নিয়ে মামুন রশিদ লিখেছেন, 3 বছর আগে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় অর্থনীতি
সতর্কতার নাম ছিল শ্রীলঙ্কা। এটা আসলে এইটা আমরা শ্রীলঙ্কাকেও ইদানিং আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিঙ্গাপুরকে আমরা দেখেছি, মালয়েশিয়াকেও দেখেছি। আসলে সবচেয়ে বিষয়টা হলো যে আমাদের স্বদেশ প্রেম, যেটা আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশকে এগিয়ে নিতে হবে, এই যে আমাদের সততার বিষয় আছে এবং সুষ্ঠু পরিকল্পনার বিষয় আছে, এবং যদি স্বদেশ প্রেম না থাকে এবং আমরা যদি দেশকে এগিয়ে নেওয়ার সে মেন্টালিটি আমরা যদি তৈরি করতে না পারি, যদি আমরা নিজেদের আখের গোছানোর জন্য যদি আমরা রাজনীতি করি, সমাজ ব্যবস্থাপনায় যদি আমরা নিজেদেরকে মানে নিজেরা যেন আমরা উপকৃত হই, সেই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। ওদের এই যে মানে একটা শ্রীলঙ্কা আমাদের চেয়ে অনেক ছোট দেশ, প্লাস ওরা আসলে অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছনে, কিন্তু ওরা শিক্ষার দিক দিয়ে এবং শিক্ষার দিয়ে অনেক এগিয়ে, এবং ওদের মধ্যে একটা যে মানসিক একটা শক্তি আছে যেটা আমাদেরও ছিল। আমরা যেহেতু 71 আমরা দেখেছি আমাদের মানসিক শক্তির কারণে আমরা এই দেশ পেয়েছি, কিন্তু বর্তমানে যে আমাদের মানসিকতা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ট্যালেন্টরা এখন বিদেশমুখী হয়ে যাচ্ছে। কারণ হলো যে দেশের মধ্যে সে ভারসাম্যতা নেই, দেশপ্রেম নেই, এবং যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের স্বচ্ছতা নেই। যাদেরকে আমরা বিশ্বাস করব, যাদেরকে আমরা ভোট দিব, দায়িত্ব দিব, তারা যদি সঠিক পথে না এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা জনগণ কি করবে? জনগণ তো কিছু করার নেই। হয়তো আন্দোলন। সুন্দর একটি বিষয় হচ্ছে শ্রীলঙ্কা পারলে আমরা কেন পারবো না, এটা এক প্রশ্নের উত্তর হচ্ছে দেশপ্রেম আমাদের ভালো থাকতে হবে এবং দলীয়করণ নয়, বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে হবে। ধন্যবাদ শাহাদাত ভাই। আমরা শেষ পৃষ্ঠায় একটি খবর দেখার চেষ্টা করি যে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা, এটা কি সম্ভব? বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা রোহিঙ্গারা অন্য দেশে, এটা তো বাংলাদেশে তারা যদি অপকর্ম করবে এই দেশের উপরই তখন তো প্রতিক্রিয়াটা আসবে। এটা আসলে এই যে বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গারা যাচ্ছে, এটা তো আসলে প্রশাসনের বিষয়, আইনি বিষয়। এখন প্রশাসনের দুর্বলতার কারণে এইসব হচ্ছে। এখন প্রশাসন যদি সশক্তিশালী না হয়, এটা যদি শক্ত হাতে না দমন করে, তাহলে তো এটা প্রতিনিয়ত ঘটে যাবে। এটা সরকারের এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং আসলে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা যদি সচেতন না হই, দেশপ্রেমী না হই, দেশের কল্যাণে যদি আমরা চিন্তা না করি, তাইলে তো দেশের অবনতি হবেই। এই যে আদালতের চাঞ্চল্যকর মামলাগুলো আদালতে বছরের পর বছর ঝুলে যাচ্ছে, সেই খবরগুলো নিয়ে এসছে, আপনার এই অভিমত কি? আদালতে শুধু তারিখ পেছাচ্ছে, মামলা ঝুলছে বছরের পর বছর, চাঞ্চল্যকর যেগুলো মামলা, এগুলো যদি থাকে ওই যে বিলম্বিত বিচার ব্যবস্থা কিন্তু আমাদেরকে আরো ঝুঁকিতে নিয়ে যায়। এটা আসলে আমাদের বাংলাদেশের যে আইনের বিষয় বা আদালতের যে রায় বা আইনি যে পদক্ষেপ বা আইনি যে কাজ, যেগুলো আসলে এগুলো আমাদের দেশের উপযোগী না। যদিও ব্রিটিশের সেই আইনটা এখনো আমরা ধারাবাহিকভাবে, আমরা হয়তো কিছুটা সংস্কার হয়েছে, কিন্তু বাংলাদেশের যে ধরনের মানে আমরা মানে আলোচনায় আসে, তো দুর্নীতিগ্রস্ত দেশ, এই দেশের জন্য এই আইন আমার মনে হয় ঠিক না। কারণ মানুষের ভিতরে ভীতি থাকতে হবে যে একজন অপরাধ করলে তার সঠিক মানে যেন তার বিচার হয়, তার ভিতরে দ্রুত সেই বিচার, হ্যাঁ দ্রুত বিচার, এবং ভীতি না থাকলে সে তো অপরাধ করবে। যদি আপনার পরিবারে আপনার ছেলে যদি আপনাকে বাবাকে যদি ভয় না পায়, তার মাকে যদি ভয় না পায়, সে তো অপরাধ করবেই। ঠিক আছে, এই জন্য এই যে একজন অপরাধী সে জেলে ঢুকলো, পরে জামিনে চলে আসলো, তারপর সে আবার শুরু করলো অপরাধ। এই জন্য বাংলাদেশের যারা আইনজীবী আছে, বিজ্ঞ মানে জজরা আছেন, বা তারা যদি একটা সঠিক মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি স্পেশালি কিছু আইন প্রয়োগ করে, সর্বক্ষেত্র হয়তো করা সময়ের ব্যাপার, কিন্তু অন্তত অপরাধীকে দমন করার জন্য দেশকে একটা শৃঙ্খলার ভিত্তিতে আনতে হলে একটা জরুরি ভিত্তিতে একটা শক্তিশালী আইন করা আমার মনে হয় জরুরি। এই মুহূর্তে একটি খবর যাকে লিখে উল্লেখ করেছে, তারা ভেঙে দিয়েছে খবরটি, 127 বার পিছিয়েছে সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের। ওই সব সরকারের আমলে হয়নি, পরবর্তীতে দুটা সরকার, একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এখন আর একটা সরকার আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি, কিন্তু এখনো কিন্তু এটা কিন্তু 127 বার পিছিয়ে যাচ্ছে একটি মামলার। এইটা আসলে এই সাংবাদিকরা আসলে সবসময় বঞ্চিত। ওরা আসলে সঠিক সত্য কথা বলতে হলে ওদের উপর বিপদ হয়, ওদের প্রাণ চলে যায়। এখন সঠিক কথা ওরা বলতে পারবে না। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছে, এবং এখানে যে ঘটনাগুলা, সাগর রুমির যে বিষয়টা, এটা আসলে এই যে প্রতিবেদনটার জন্য ওনারা মানে আমরা যেটা আমরা পেয়েছি বিভিন্ন পত্রিকা বা মাধ্যমে, তাদেরকে দমিয়ে রাখার জন্য এই মানে ঘটনার মানে আইনি এটাকে দমিয়ে রাখার জন্য
যে তাদের প্রতিপক্ষ যারা, এরা একটা বিশাল শক্তিশালী, এবং এটা আমরা সাধারণ মানুষ এটা আমরা মনে করি যে এটা আসলে টাকার মধ্যে এটা চলে গেছে, যেন এটার জন্য বিভিন্ন 127 বার যেটা পিছিয়ে নিয়েছে, এটা আসলে টাকার খেলা। আর বাংলাদেশে সবগুলা সম্ভব, অর্থাৎ আপনি যেটা বুঝেছে টাকার কাছে আইনও জিম্মি হয়ে গেছে। এটা মানে সব মানে আমরা এখন বুঝতে পারছি, কারণ জনগণের একটা ধারণা। সবশেষ খবরটি আবারও, যেহেতু আমরা বন্যা দিয়ে শুরু করেছিলাম, বৃষ্টি দিয়ে শেষ করব। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টার বৃষ্টিতেই ডুবে গেছে। একটা মহাসড়ক যদি ডুবে যায় আধা ঘন্টার বৃষ্টিতে, আমাদের এই কর্মসূচিটা কিভাবে করলে আর এইরকম হবে না? একটা মহাসড়ক ডুবে যাবে আধা ঘন্টার বৃষ্টিতে, আমরা কোথায় থাকবো তাহলে? এই জন্য তো আমি বললাম যে একটা পরিকল্পিত ভাবে বন্যা নিরোধ করতে হবে, এবং এটা আসলে যদি সরকার না বুঝে তাহলে তো আমাদেরকে বারবার ভুগতে হবে। এটা যে পরিকল্পনায় যদি না এনে এটা যদি সংশোধন না করা যায় বা একটা সমাধান না আসে, তাহলে তো বন্যা আসবেই। কারণ এটা বাংলাদেশের এই বন্যা সমস্যা তো দীর্ঘদিন ধরে, এটা তো আজকের বিষয় না, দেশ স্বাধীনের আগেও, দেশের স্বাধীনের পরে। এবং এইখানে আরেকটা বিষয় হলো যে বিভিন্ন ধরনের খাল নর্দমা বা যে পানি চলাচলের জায়গাটাও তো মানুষ দখল করে নিয়েছে। এখানে অনেক বিষয় আছে, এগুলো আসলে পলিটিক্যাল অনেক বিষয় আছে, যে অনেকে রাজনীতির সাথে জড়িত, তারা মানে খাল দখল করে নিচ্ছে, এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থায় মানে সমস্যা হচ্ছে। সুন্দর একটি সাজেশন। হ্যাঁ, এই জন্য এখানে দলমত নির্বিশেষে যদি সরকার উদ্যোগ নেই যে না, যেখানে খাল আছে খাল থাকবে, খাল খনন হবে, এখানে যদি কেউ অবৈধ স্থাপনা তৈরি করে সেটা ভেঙে দিতে হবে, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে, এটা সরকারের দায়িত্ব। ধন্যবাদ। একই কথা, পরিকল্পিত এবং সরকারের উদ্যোগ নিলেই। আচ্ছা, নিম্নাঞ্চল প্লাবিত হবে স্বাভাবিক বৃষ্টিতে, কিন্তু একটা মহাসড়ক ডুবে যাবে, এখানে মেনে নেওয়া যায় না। এটা শৃঙ্খলা ফিরে আনতে হবে, আশা প্রত্যাশা রেখেই জাতীয় পত্রিকা কালের কণ্ঠ পড়া শেষ করে স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি আমি। আবারও আসছি অতিথির কাছে। অতিথি আসার আগে আমি খবরগুলো পড়ে নিচ্ছি। সিলেটের ডাক পড়ছি। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের দান বাক্সে এবার মিলল 47 লক্ষ টাকা। ভবিষ্যতে সব ধরনের দানের হিসাব সংরক্ষণ করা হবে। কায়ুম চৌধুরী, সিসিক কর্মকর্তা, সিসিক মেয়র। মাজার বর্তমানে যে প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে সেটি স্থায়ী সমাধান নয়। কয়েস নদী, আমাদের উন্নয়ন কর্মকর্তার চেয়ারম্যান, নগর উন্নয়ন। বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে বেড়ে 44। আমার মাথায় হেল্প নেই, উনি আছেন, স্ত্রীকে দেখে প্রধানমন্ত্রীর হাস্যরস। একটি অনুষ্ঠানের মধ্যে তার বক্তব্য এসছে। মেসিকে থামানোর বিশেষ পরিকল্পনা জানালো সুইজারল্যান্ড। খেলার খবর। ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান। মাজারের দান বাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি। আরো খবর। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কোনো দুর্যোগে সকলের এগিয়ে আসা উচিত। অ্যাডভোকেট জুবাইর। গোয়েনঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত। প্রয়াস এই ঘটনাগুলো আমরা দেখে আসছি। সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর বিভিন্ন মহলের সুখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সংসদ সদস্য ছিলেন, উনি একবারে বার্ধক্য নিয়ে মৃত্যুবরণ করলেন। আসলে এগুলো অপূরণীয় ক্ষতি, তার আমরা স্মরণ করছি, তার মৃত্যুর জন্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের কূটনৈতিক সম্মেলন। প্রজ্ঞা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটেছে এই সম্মেলনে। দানবীর ডক্টর রাগিব আলী। এই ছিল মোটামুটি নার একটি খবর। বন্যার খবর তো আগেও পড়েছি। বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে 44 পড়া হয়েছে, খবরটি আগেও। এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আরো খবর। দেশে 25,000 ধাত্রী ও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ডামেকের প্রতিষ্ঠা বার্ষিকী প্রধানমন্ত্রী। নবীনবরণ অনুষ্ঠানে সিসি প্রশাসক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ। পেঞ্চগঞ্জে অগ্নিকাণ্ডে 7টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সীমান্তে সুরসুরি দিচ্ছে ভারত, সরকারের মুখে কুলুপ, জামাতে আমির। মৌলভীবাজারের বন্যার পানি নামলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন।
শেখ হাসিনার উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর ডিসেম্বর জানুয়ারি নয়, আপনাকে তো আমরা কালকেই চাই। রেশনের সুবিধা পেতে যাচ্ছেন 12 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মায়ের 4 সন্তান প্রসব, 4 সন্তানের ছবি সহ খবরটি এসেছে। এই ধরনের খবর প্রয়াস আমরা মাঝে মাঝে দেখি, দেখি, আরো বেশিও আমরা পেয়েছি। প্রথম খবরটি যেটা আপনার কাছে বিশ্লেষণে চাচ্ছি, শাহজালাল এলাকার মধ্যেই বসবাস, জন্ম, সবকিছু শহরে। শাহজালাল রহমতুল্লাহের মাজারের দান বক্সে এবার মিলল 47 লক্ষ টাকা 18 দিনে। ইতিপূর্বে 3 দিনে না 4 দিনের ডিসি সরার সাহেবের সময় গোনা হয়েছিল বোধ হয় 18 লক্ষ টাকা, আরো গোনা হয়েছে 47 লক্ষ টাকা। এই নিয়ে একটি খবর এসছে, লাল কালিয়ে লেখা খবরটি, এটা নিয়ে কিছু বিশ্লেষণ চাচ্ছি। ধন্যবাদ। আসলে সিলেটের কে যদি আমরা জানতে চাই বা বিশ্বের কেউ জানতে চায়, তাহলে আমরা প্রথমেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামটা প্রথমে চলে আসবে, কারণ আমাদের এই নামটা আমাদের সিলেটের ঐতিহ্য বহন করে। তো আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে মানুষের শ্রদ্ধা, সেটা এই 700 বছর আগ থেকেই এখনো বর্তমান চলমান। সেই শ্রদ্ধাবোধ শুধু মুসলিম ধর্মের লোকদের মধ্যে সীমাবদ্ধ নেই, সকল ধর্মের খ্রিস্টান, হিন্দু সবাই যেন এখানে আসে এবং তাদের বিভিন্ন নিয়ত করে আসে এবং মানত করে আসে এবং তারা শান্তি পায় এখানে আসলে শান্তি পায়। এবং আমরা যারা আছি, আমরা প্রতিনিয়ত এখানে যাই, এখানে আসলে একটা শান্তির বিষয়, এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়। আমিও মাঝে মধ্যে যাই শান্তির জন্য এবং এখানে অনেকে যায়। তো এখানে বছরে একবার উরুস হয়, উরুসে দেশ বিদেশের অনেক মানুষ আসে। এইখানে বিষয় হলো যে এই যে এটা পরিচালনার ক্ষেত্রে যে যারা এখানে মুসল্লির যে পারিবারিক ভাবে এটা পরিচালনা করছেন দীর্ঘ বছর ধরে, 700 বছর ধরে, এবং এখানে যে টাকা পয়সা উঠে এটা মানুষ বিভিন্ন মানত করে দেয়, এটা দরকার কল্যাণের জন্য দেয়, ঠিক আছে, এবং এইটা কল্যাণের জন্য দেয়। এখন ওরা এটা কিভাবে বন্টন করেন আমরা যেটা জানতে পারি যে ওদের যে মুসল্লিদের একটা অংশ, বড় অংশ ওরা ভাগ করে ওরা নেন এবং বাকিগুলা ওদের দরকার খরচ, দরকার উন্নয়নে ওরা খরচ। হ্যাঁ, এখন ব্যাপার জেনেছি যে 300-র মতো কর্মী আছে, এটা লোকবল আছে, দেখাশোনা করা। হ্যাঁ, হতে পারে 300-র মতো হতে পারে। এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খরচপাতি আছে। কিন্তু এখন বিষয় হলো যে আমি যেটা মনে করি, যেটা বিশ্বাস করি, পাবলিক মানি বা জনগণের টাকা যদি যেখানে যায় সেটার একটা হিসাব, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাজার হোক, একটা হিসাবের বিষয় আছে এবং একটা স্বচ্ছতা থাকা উচিত। এবং যেহেতু এটা ওয়াকফ না, ওয়াকফ হলে হয়তো একটা মানে হিসাবের মধ্যে পড়তো বা ওদের একটা অডিট ছিল, কিন্তু এটা যেহেতু ওরা বলছে যে এটা তাদের পারিবারিক ভাবে পাইছে, সেটা পারিবারিক ভাবে কিভাবে পাইছে সেটা এটা আদালত বলবে, আমরা তো বলতে পারবো না। তো একটা বিষয় হলো যে এই আগের যে আমাদের জেলা প্রশাসক সারওয়ার আলম, উনি মানে হয়তো উনার উপর লেভেল থেকে একটা নির্দেশনার প্রেক্ষিতে উনি গিয়ে সেটা মানে যায়, এবং বিশেষ করে একটা ফান্ড আসছিল প্রায় 30-25 কোটি টাকার মতো উন্নয়নের জন্য। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা 5 কোটি টাকা দেন দরকার পক্ষকে, এবং সরকার এটাকে মসজিদ নির্মাণ বা একটা সংস্কারের জন্য, আধুনিকায়ন করার জন্য দরকার মসজিদকে বা দরকার আশপাশ বা স্থাপনা গুলাকে একটু আধুনিক এবং কমপ্লেক্সকে মানুষের বিভিন্ন এলাকা থেকে যারা আসে তাদের সুবিধার জন্য বিভিন্ন স্থাপনা তৈরি। তো এখন ওনারা বললেন যে আমরা 5 কোটি টাকা নাই। উনি বললেন ঠিক আছে, আপনারা কত দিবেন? 2 কোটি টাকা দেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশন বললো যে আমরা 3 কোটি টাকা দিব। আর ওনার সরওয়ার বললেন যে আপনারা 2 কোটি টাকা দেন। ওনারা বললো যে আমাদের ওই ধরনের কোনো টাকা নাই। তখন ওনার মধ্যে একটা সন্দেহ হলো এবং ওনার সেন্ট্রাল থেকে পরামর্শ আসলো যে আপনি এটা ওদেরকে বলেন হিসাব দেওয়ার জন্য, ওদেরকে অডিটের ব্যবস্থা করেন, এবং ওরা কেন হিসাব দিচ্ছে না বা ওদের কাছে হিসাব নাই কেন? তখন ওনাদের সরকারের নির্দেশন অনুযায়ী উনি তো একা কিছু করতে পারে, একটা বিশাল একটা দরকার, একটা বিষয়, সেন্সিটিভ বিষয়। উনি ওনার ব্যক্তিগত কিছু না, আমরা যতটুকু জানি উনি একটা নির্দেশনায় উনি একটা দায়িত্ব নিচ্ছে, এবং দায়িত্ব নেওয়ার পরে এসব সিলগালাত দেওয়ার পরে যে এখানে প্রথম যে আমরা 3 দিনে যে হিসাব পেয়েছিলাম তখন মনে হয় 15 লাখ টাকার মতো, 18 লাখ টাকা। এবং পরবর্তীতে এখানে একটা কমিটি করে দেওয়া আছে, এখানে সিটি কর্পোরেশনের প্রশাসক আছে, নগর উন্নয়ন আছে, এবং এখানে আনুষঙ্গিক আরো কিছু আছে। তবে এখানে বিষয় হলো যে এখানে সঠিক হিসাব যেটা, সেটা আমরা হিসাব পেয়েছি
এবং গতকালও একটা হিসাব হয়েছে প্রায় 47 লাখ টাকার মতো, 18 দিনের একটা হিসাব। ওই টাকাটা কিন্তু এই মানে ডিসি সাহেব যে অ্যাকাউন্ট করেছিলেন একটা ব্যাংকে জমা হয়েছে। ঠিক আছে, তো এইটা আবার এখানে একটা দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে উন্নয়নের সিলেট পলিটিক্যাল যে রাজনৈতিক উন্নয়নের যে দায়িত্বে আছেন লুবি সাহেব, উনি বললেন যে আমরা করেছি, এইটা তো আমরা সবসময় এইভাবে করতে পারবো না। ওনার বক্তব্যে আসে তো এটা এটা করবে কেউ। তো আমার মনে হয় এই বিষয়টা আসলে একটা জটিলতা আছে, এবং এই টাকাটা কিভাবে ব্যয় হবে এটা একটা বিষয়। তাছাড়া এখানে যে দুর্গা কমিটির লোকজনও বলছে যে ঠিক আছে, এটা আমরা দেখি সরকার কি করে, পরবর্তীতে আমরা আইনের আওতায় যাব বা আইনের মাধ্যমে। তো ওরা চাচ্ছে যে এটা আমরা ফিরিয়ে আনতে, আর সরকার চাচ্ছে যে এটা একটা নিরপেক্ষভাবে চলা হোক। তো আমি যেটা মনে করি বা আমার ব্যক্তিগত যেটা অপিনিয়ন, সেটা হলো যে এটা যেহেতু ওরা দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করছে, অবশ্যই তাদের একটা অভিজ্ঞতা আছে। তো এখানে আমার মনে হয় যে একটা হিসাবের মাধ্যমে টাকাটা জমা হবে, দরগার উন্নয়নের জন্য কাজ হবে এখানে। প্রত্যেক মাসে যে খরচ সেটা হবে, এবং ওদের যে মতল্লি বা যারা মতল্লি দাবি করছে, ওদের মধ্যে যারা একদম মানে দৈন্যদশা, যারা যারা মনে করেন ওইটার উপরে নির্ভরশীল, তাদেরকে একটা টাকা দেওয়া যেতে পারে, যেহেতু একটা ট্রেডিশন রাখা উচিত বলে আমি মনে করি। এখানে এটা সমাধানে যেতে হয় এটা। তবে যে এটা ঢালাও হবে যে টাকা নেওয়া, যে পারিবারিক ভাবে এতটা পরিবার এতটা, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এখানে দৈন্যদশা যাদের আছে, বা ওরা একটা নির্দিষ্ট কোনো উদ্যোগ যে এই কয়েকজনকে আপনারা এই ধরনের একটা অ্যামাউন্ট দেন, তখন আমার মনে একটা সমাধানে চলে আসে। সুন্দর একটি অভিমত আপনি ব্যক্ত করেছেন, আমরা পরবর্তীতে আরো খবর দেখবো। একটা কথা আমরা প্রয়াসে শুনে থাকি, অতিথির কাছে বিনীতভাবে বলছি যে 700 বছর থেকে এটা হয়ে আসছে। আসলে মূলত কিন্তু 700 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন, কিন্তু এই মাজারের এই দান বাক্স নিয়ে ইত্যাদি ইত্যাদি ডেকে কিন্তু 700 বছরের ইতিহাস না, এটা এটা অনেক পরে হয়েছে। এটা এটা অনেক মনে করা হচ্ছে যে এখন যদি প্রতিদিন 2.5 লক্ষ 3 লাখ টাকা 700 বছরে কত টাকা, হিসাবটা কিন্তু এইরকমও নয়। তারপরও হিসাবে স্বচ্ছতার জন্য যেন যে যা করলে ভালো হয়, সুন্দর একটি পরিকল্পনা আপনি আপনার ব্যক্তিগত পক্ষ দিয়েছেন, সমন্বিত ভাবে সকলে মিলিয়েই এই শাহজালাল মাজার। আর এখানে আরেকটা বিষয় আমি ইনক্লুড করেছিলাম, এখানে যারা কমিটি যখন হয় তখন আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম ফেসবুকে, যে এখানে সাংবাদিকদের একজন রাখা উচিত, এবং এই যে চেম্বার অফ কমার্সের একজন রাখা উচিত, এবং শহরের যারা যারা মানে শহরের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মধ্যে। তবে এটা হিসাব নিকাশের বিষয় আমি আরেকটা পরামর্শ দিব, যদি একটা নির্দিষ্ট ব্যাংকের যদি তাদের অ্যাকাউন্ট থাকে, আমি শুনেছি পূবালী ব্যাংক, নাকুল ব্যাংকে বা সোনালী ব্যাংকে, ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে ব্যাংকের কর্মকর্তারা এসে প্রত্যেক মাসে এখানে টাকা কাউন্ট করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে, এটা করা যায়। এটা আমি ব্যাংকে দেখছি, আমরাও ইবনে সিনা থেকে শাহজালাল ব্যাংক প্রত্যেক দিনই টাকা নিয়ে ওরা নিয়ে আসে, ওরা কাউন্ট করে। এটা ব্যাংকের যদি দায়িত্ব থাকে, পাশাপাশি এখানে সমাজের বা যারা কমিটির আছেন ওনারা উপস্থিত থাকলেন, ওই টাকাটা এইভাবে হিসাব করে নিয়ে যেন এই ব্যাংকে জমা দিতে পারে, এটা মানে এই কাউন্টিং এর ক্ষেত্রে। এরপরে বন্টনের ক্ষেত্রে এটা স্পেশাল একটা চিন্তা ভাবনা করে, এবং এখানে পরিকল্পিত ভাবে আমার মনে হয় যে একটা সুষম বন্টন যে না যেভাবে হয়, যেহেতু ওদেরও একটা ঐতিহ্য থাক, প্লাস দরগার খরচ হোক, এবং দরগার একটা বিশাল ফান্ড তৈরি হোক ভবিষ্যতে যেন দরগার উন্নয়নে কাজে লাগে। অনেক অনেক ধন্যবাদ। খবরটি যেহেতু অনেক আলোচিত খবর, এটা নিয়ে বিশ্লেষণ করার দরকার ছিল, আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম। জালালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজ হাসপাতালে এক মায়ের 4 সন্তান প্রসব, খবরটি যখন খুব হাইলাইট করেছে, ছবি টবি সহ আসছে, এই খবরটি আপনি একটু ছোট্ট করে। এটা আসলে খুব আনন্দের বিষয় যে বাংলাদেশের যে 4 জন সন্তান হয়েছে, এই যে বাচ্চাদের বাবা মাকে আমি কনগ্রাচুলেশন জানাই। এবং বাংলাদেশের যে পুষ্টিহীনতার একটা বিষয় আছে, যে আমাদের পুষ্টির কারণে যে আমাদের স্বাস্থ্যগত দিক যে আমরা অনেক দুর্বল, অনেক সময় আমরা বাচ্চারা বলিষ্ঠ হয় না, কিন্তু বাংলাদেশেও বোঝা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যের মানে এই পুষ্টির ঘাটতি ইদানিং আমাদের পুষ্টির ঘাটতি বাড়ছে, যার ফলে একজনের 4 জন বাচ্চা হয়েছে। এইটাই একটা আসলে আমাদের জন্য একটা ভালো খবর। এই সন্তানের বাবা মাদের প্রতি আমাদের একটা অভিনন্দন, এবং তারা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, এর প্রতি যদি তাদের প্রতি যদি সামর্থ্য নাও থাকে, আমার মনে হয় প্রশাসন এগিয়ে আসে, সরকার এগিয়ে আসে। এই খবরের মধ্যে দিয়ে আমরা সিলেটের স্থানীয় পত্রিকাটি সিলেটের ডাক শেষ করলাম। হাতে নিচ্ছি আর একটি সিলেটের পুরাতন পত্রিকা সিলেট বাণী। দৈনিক সিলেট বাণী প্রথম খবরটি, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ। মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসায় স্বাস্থ্য সেবার উপর মানুষের আস্থা ফেরাতে পারে প্রধানমন্ত্রী।
ভারতীয় খাসিয়ার গলিতে গোয়েঙ্কাটের যুবক নিহত। বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে 44। সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে মাহাদি আমিন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে নবীনবরণ অনুষ্ঠানে সিসির প্রশাসক। জন্তাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পৌরিবাজারে বন্যা দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ। শুধু বন্যা নয়, যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবার আগে মানুষের পাশে দাঁড়াবে। ব্যারিস্টার এম এ সালাম। ব্যারিস্টার এম এ সালাম সদ্য নতুন নির্বাচিত হয়েছেন আমাদের রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে। সিলেট বাণীর শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। সিলেট বাণীর শেষ পৃষ্ঠায় ফরিদপুরে বাস চাপায় 5 জন নিহত। যদিও সিলেটের খবর নয়, একটু সিলেটের খবরে আসছে, এটা সিলেট বাণীর ডেস্ক থেকে। সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু 16 জুলাই। ইতিমধ্যে কিন্তু রথযাত্রা উপলক্ষে সিলেটে মেলা বসে। আমাদের স্টেডিয়াম এলাকা অলরেডি মেলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। পুনাকের রিক্সা বিতরণ অনুষ্ঠানে সিসি প্রশাসক। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হবে, সিসি মেয়র। কানাইঘাটে নিরুপায় হয়ে নিজের জমিতে 144 ধারা জারি করালেন বৃদ্ধ। নিজের জমিতে 144 জারি করালেন উনি। সিলেট কালেক্টরের শাখা 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন। সভাপতি সুলেমান, সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন। নতুন যারা দায়িত্ব নিলেন তারা গতিশীল নেতৃত্বে তাদের কর্মযোগ্যতা দেখাবেন, এই প্রত্যাশা তাদের প্রতি। কুলাউড়ায় স্কুল ছাত্রী সীমা হত্যার মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। জগন্নাথপুরের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত। সিলেটের সব জায়গায় প্লাবিত, জগন্নাথপুরের কথাটি তুলে ধরা হয়েছে। পানি আর পানি সেখানে দেখা যাচ্ছে কুশিয়ারা নদী। 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে, হুইপ জি কে গৌস। হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি। হবিগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও মদ জব্দ। এই ভারতীয় জিরা নিয়ে প্রায় খবর আসে, জিরা জব্দ হচ্ছে বিভিন্ন ইয়াতে, ওই বর্ডার এলাকার মধ্যে দিয়ে। এই জিরার মধ্যে কি আছে, যে জিরাটা কেন এত আসছে এবং জব্দ হচ্ছে? এখানে জিরার মানে এখানে ব্যবসা আর একটা বিষয় আছে, বিশেষ করে জিরার দামের যে বিষয়টা। যেমন আপনি যদি জাফলং থেকে জিরা কিনেন, এখান থেকে এখানে আসলে অন্তত 50 থেকে 100 টাকার একটা পার্থক্য। এবং জিরা যদি এখানে 1 কেজি সলিড জিরা নিয়ে আসে আর এখানে এসে যদি কিছু মানে নিম্নমানের জিরা এখানে মিক্স করে, এটা মানে লাভজনক, যার ফলে এটা ভারত থেকে আসে। এবং এটা তো আসলে ভারতের বর্ডার সিকিউরিটির বিষয়, এখানে কেমনে আসে এটা তো একটা প্রশ্ন। সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা সবসময় বলে থাকি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু জুলাই দীর্ঘদিন থেকে সিলেটে অনুষ্ঠানটা হয়ে থাকে। রথযাত্রাটা নিয়ে হিন্দু ধর্মের এরা তো যায়, পাশাপাশি মুসলমান ইসলাম ধর্মের অনুসারীরা এখন দাঁড়িয়ে এগুলো দেখে। এই সম্প্রীতি, এই ব্যাপারে কিছু বলার? আসলে রথযাত্রা, আমি ব্যক্তিগতভাবে আমি রথযাত্রার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে ছোটকাল থেকে। এটা পারিবারিক ভাবে আমরা এখনকার জেনারেশন এই ধরনের উৎসাহ নেই। তো আমার নানার বাড়ি মধুশহীদে আমার মামার দোকান আছে এই রিখারি বাজারে। প্রতি বছর আমি ছোটবেলা যেতাম এবং মামার দোকান থেকে মামা আমাদেরকে কিছু টাকা দিত। এটা মুড়ি, খই এগুলো আমরা কিনে নিয়ে আসতাম, বাঁশি নিয়ে আসতাম, পাখি নিয়ে আসতাম। রথের প্রতি এখন আমার দুর্বলতা আছে। আশা করি আমি 16 তারিখ আমি যাব, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো। যদিও হিন্দু ধর্মের অনুষ্ঠান, কিন্তু আসলে আমাদের সর্বধর্মের এটা আসলে আমাদের ঐতিহ্য, যেটা আমরা যে ঐতিহ্য বলি, আসলে একটা ধর্মীয় ঐতিহ্য। এটা আসলে যে কোনো ধর্মের হোক, এইগুলো আমাদের সবার অংশগ্রহণ করা উচিত। এইটা একটা সম্প্রীতির একটা ক্ষেত্র তৈরি হয়। এবং এখানে শুধু হিন্দুরা না, মণিপুরীরা এখানে রথ নিয়ে আসে। ওদেরকে বেশি মানে এই মণিপুরীদের বেশি মানে এই জগন্নাথের এই পূজাটা মণিপুরীদের মধ্যে একটা বেশি আমরা দেখি আর কি, ওনারাও আসে। এই যে একটি ঘটনা, একটা ব্যতিক্রম ধর্মী একটি মানে খবর এসছে। কানাইঘাটে নিরুপায় হয়ে নিজের জমিতে 134 ধারা জারি করালেন বৃদ্ধ। কোন অসহায় অবস্থা হলে নিজের জমিতে তুমি 134? এটা আসলে তার দুটো জিনিস। একটা হলো যে উনি তার জমিটা উনি নিজের দখলে রাখা ওনার দ্বারা সম্ভব হচ্ছে না। তাছাড়া ওনার নিরাপত্তার একটা বিষয় আছে আমার মনে হয়, যার ফলে উনি সেটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেটা সরকারের মাধ্যমে এটা জারি করেছে। এই ব্যাপারে কিছু বল। কুলাউড়াই স্কুল ছাত্রী সীমা হত্যায়
আসামিদের গ্রেপ্তারের দাবিতে আর মানববন্ধন, কেন মানববন্ধন করতে হবে কেন এখানে? এখানে এটা তো এই ধরনের একটা মৃত্যুর ঘটনাকে মানববন্ধন করে আইনের দিকে যাবে, এটা হয়তো হতে পারে না, এটা আইন শৃঙ্খলা এইটা ব্যাপার হইছে, এইটা একটা প্রতিবাদের ভাষা। এখানে কুলাউড়ায় যেটা হয়েছে, যে ঘটনাটা, যে আসামিদের গ্রেফতারের দাবিতে, এখন মানুষ গ্রেফতারের দাবিতে কি করবে? একটা স্মারকলিপি দিবে, একটা মানববন্ধন, একটা প্রতিবাদ জানাবে, এটা মানে একটা শান্তিপ্রিয় একটা মাধ্যম। ওরা তো গিয়ে উশৃঙ্খলতা করতে পারবে না, যে হত্যা করছে তার আগে আঘাত করবে। সেটা অবশ্যই ওরা করা উচিত না। এখন আইনের মানে হাওলায় যাওয়া উচিত। এবং এইটার আমি যেটা বারবার বলি, যেটা আসলে আইনে যদি কড়া আইন হতো, শক্তিশালী আইন হইতো, আইনকে ভয় পেত, তাইলে এই ধরনের অপরাধ হতো না। বাংলাদেশে আসলে একমাত্র ঠিক করতে হলে বাংলাদেশকে একমাত্র আইন শক্ত করতে হবে এবং আইনকে আরো শক্তিশালী করতে হবে। এটা কেন করা হয় না, এটা আমাদের প্রশ্ন। আইনকে শক্তিশালী করতে হবে, এই খবরটি দিয়েই আমরা শেষ করতে চাচ্ছি। আমিও আপনার সাথে একমত হচ্ছি যে আসলে মানববন্ধনের কোনো দরকার ছিল না। আইন যদি ঠিক থাকতো, শক্তিশালী থাকতো, সেখানে মানববন্ধনের কোনো প্রয়োজন হতো না। শেষ সময়ে আমরা বলেছি একজন ছড়াকার, ব্যাংকার এবং ছড়াকার, ছড়া নিয়ে সবসময়, ছড়াকার না, ছড়া সংগঠকও আপনি। আপনি একটি ছড়া আপনার কাছ থেকে আমরা শুনতেও চাচ্ছি, শেষ করবো আপনার। ধন্যবাদ সুধী মন্ডলী, আমি সিল টিভিকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মিলন ভাই এবং এখানে যারা আছেন, এবং আমার শ্রদ্ধাভাজন আজাদ ভাই আছেন, বিশিষ্ট সাংবাদিক, উনারা একটা নিয়মিত করে যান। তো আজকে আমাকে এই অনুষ্ঠানে মানে দাওয়াত দেয় এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আমি যেহেতু একটা দেশপ্রেমী মানুষ, আমি দেশের কল্যাণ সবসময় চাই। এখন আষাঢ় বর্ষাকাল চলছে, আমি একটা সিলেটি ভাষায় একটা বর্ষার চড়া পড়ছি। মেঘ আইছে মেঘের বাড়ি কই, মেঘর বাড়ি কই, মেঘর বাড়ি সাত আসমান, নানিরে গিয়া হই। কুলিয়া নানি ওলা খুশি, পানির লগে খাইরা বুসি, সবরে ডাকি কইরা তাইন, মেঘরে খানো তুই। নানিয়ে পাইছইন নানির বুদ্ধি নেও, সকল মেঘরে দলা করি আওরো জেগা দাও, আওরো জেগা দেও, আওরো মেঘর ফানি মাছর খানা খানি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে বর্ষার সময় বর্ষার ছড়া এবং সিলেটি ল্যাঙ্গুয়েজে সেই ছড়াটি পড়ে শোনালেন আমাদের ছড়াকার শাহাদাত হক। আসলে যার ভিতরে যেটা আছে সব জায়গায় সেটাই প্রকাশ পায়, সেটাই আজকের আমরা দেখলাম। আজকের এই অনুষ্ঠানে কিন্তু ছড়ার কোনো অনুষ্ঠান না, তারপর একটি ছড়া শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেছিল। আমাদের পাঠক দর্শক যারা আছে তারাও অবশ্যই মুগ্ধ হবেন। এই মুগ্ধ হওয়ার আশা নিয়েই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এবং শেষ করার আগে আজকে আমাদেরকে পঞ্চায়েত সহযোগিতা করলেন যিনি, মালঞ্চ বুক সেন্টার সম্প্রচারে সহযোগিতা করার জন্য, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, অতিথিকে ধন্যবাদ জানিয়ে, আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আবার সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানকে শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ।